যে স্বাধীনতার লড়াইয়ে তারা কতটুকু অবদান রাখতে পেরেছেন। আজকে আমি তাই আনন্দিত। আমার গুরুর ভাইয়ের সঙ্গে সঙ্গে আজকে মা বোনেরা এসেছেন। আজকে এখানে দুইটি সমস্যার কথা বলা হয়েছে, একটা মসজিদের কথা বলা হয়েছে, অন্যান্য দুইটা রাস্তার কথা বলা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখন যারা এখানে জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যারা আসছি বা আপনাদের সঙ্গে আপনাদের পাশে দাঁড়াতে আসছি, আপনাদের সুখ দুঃখ খোঁজ নেওয়ার জন্য আসছি এবং আপনাদের সঙ্গে পরিচিত হতে আসছি, তারা কেউ কিন্তু আমরা যে কথা বলি আমরা ক্ষমতা একটা কথা বলি, সেটা কিন্তু আসলে ক্ষমতা না, আসলে সেবার আসন। সেই সেবার আসনে কিন্তু আমরা এখনো নাই। বিএনপি এখন একটা বিরোধী দলও না, এমন একটা অবস্থা যে না বিরোধী দল না সরকারি দল। সুতরাং এই অবস্থা বলে আমরা যে আপনাদের দাবি দেওয়া এই সেই সরকারের যে ক্ষমতা বা সেবার কথা বলে সেখান থেকে হয়তো আমরা পারি না। কিন্তু এটা একটা খুবই প্রয়োজন। মসজিদের কথা বলা হয়েছে, ছোট রাস্তার কথা বলা হয়েছে, এগুলি করার ক্ষমতা বা আমাদের আনার ক্ষমতা আজকে যারা সব ক্ষমতায় আছেন তাদের কাছে আনার ক্ষমতা আমাদের আছে। সুতরাং আমরা এটার জন্য নিশ্চয়ই চেষ্টা করব। যে মসজিদের কথা বলা হয়েছে, একটা দরখাস্ত আমরা অনুরোধ করে একটা দরখাস্ত দিলে আমরা যথাস্থানে জেলা পরিষদ হোক বা ইউনিয়ন অফিস হোক, সেখান থেকে এই কাজ কতটুকু কাজ কীরকম আপনাদের অর্থ লাগে সেটা অনুমান করে আমরা আশা করি সেটা করতে পারি। আজকে এইটুকুর জিনিস যে আপনারা আমাকে অনেকে ভালোবাসেন, আমাকে নাম বলেছেন, আমি কতটুকু ভালোবাসার যোগ্য আমি জানি না, কিন্তু আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে আসছি যে আমি আপনাদের লোক। আপনারা এখানে আছেন যারা, আমি সবার জন্য আমি বলি যে আমি আপনাদের লোক। আমি মনে করি যে আপনারা আমার লোক। পরস্পরের মধ্যে যদি সৌহার্দ্য, যদি ভাব বিনিময় না হয় এবং আত্মার সঙ্গে যদি আত্মার মিল না হয়, তাহলে তো আত্মীয় বলা যায় না। আপনারা আমার যদি আত্মীয় হন, আমি যদি আপনার আত্মীয় হই, তাহলে তো আমার জন্য আপনারা কাজ করবেন, আমি আপনাদের জন্য কাজ করব। সবাই মিলে আলটিমেটলি কি করবো? দেশের জন্য কাজ করবো। কেউ ব্যক্তি স্বার্থের জন্য নয়, আমার ব্যক্তির স্বার্থ নয়। এবং একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের সামনে যে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো চাওয়ার কিছু নেই। আমি শপথ করে বলতে পারি আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার পরিবার, আমার দুটি মেয়ে, তারা যদি চাকরি করে তাদের জীবন সুন্দরভাবে চলে যাবে, আমার কিচ্ছু সহযোগিতা করতে হবে। আমার স্ত্রী নিজে ইনকাম করে, যদি এখন অসুস্থ, তার যা আছে উনি নিজে চলতে পারে, তার যে সহায় সম্পদ আছে আল্লাহ হচ্ছে দুটি ডাল ভাত খেয়ে চলতে পারে। আমার ওইটুকুই সন্তুষ্ট, শুধুমাত্র ডাল ভাত খেয়ে আপনাদের সেবা করতে চায়। সেটা যদি কোনো ব্যত্যয় কখনো ঘটে, সেটার যদি কখনো ব্যত্যয় ঘটে, ব্যক্তিগতভাবে আমাকে আপনারা আপনাদের যা বলার ইচ্ছা আপনার সে কথা আমাকে শুনিয়ে দিতে পারবেন, আমাকে বকা দিতে পারবেন সেই। সুতরাং আমার দিক থেকে আমি স্পষ্ট এই কথাটা বলে দিতে চাই যে আমার নিজের কোনো চাহিদা কখনো নেই। আমার কাছে আপনাদের চাহিদা থাকতে পারে, সে কি চাহিদা? টাকা পয়সা আমার পকেটে তেমন নাই। আমি অমর ধনী বিত্তশালী লোক নই, আমি একটি সাধারণ পরিবারের মানুষ। একটা চাকরি করেছি বড়, কিন্তু সেই চাকরির বেতন তখন কত টাকা ছিল? আমি যখন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে রিটায়ার করি তখন আমার বেতন ছিল মাত্র 24,000 টাকা, তখন মাত্র 24,000 টাকা। এখন আমি রিটায়ারমেন্ট করে আমি যে পেনশন পাই মাত্র 32,000 টাকা। সুতরাং এই ক্ষেত্রে আমার সম্ভব, তা দিয়েও এবং অন্যান্য আরো কিছু জমা জমি আছে, কিন্তু ঘর ভাড়া পাই, এতে আমার স্বচ্ছন্দে চলে যায়। সুতরাং এখন আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনাদের পাশে এসে থাকা। আপনাদের পাশে আসলে আপনারা যদি আলিম ভাই বলেন বা চাচা বলেন, খালু বলেন, এটুকু যদি দরদ দিয়ে শুধু বলেন, এটুকু আমার পাওয়া। একটু অন্তর থেকে যদি চাওয়াটা হয় তাহলে আমার পাওয়া। সেই জন্য আজকে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, ভবিষ্যতে এই অঞ্চল নিয়ে, এই ইসলামপুর উপজেলা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্ন ছোটবেলার স্বপ্ন, শুধু আজকে রাজনীতিতে আসছি বলেই যে আমি এটা তখন বলা শুরু হয় না, এখন আপনাদের বলা শুরু করেছি। স্কুলে যখন পড়াশোনা করেছি, বুঠাই নদী যখন দেখেছি, সুন্দর নদী, ছল তার জল বইছে, তখন সেটা ভালো লেগেছে। কিন্তু পরবর্তীকালে দেখেছি সে নদী ভেঙে সব মানুষকে, সেই মানুষ সমস্তকে গৃহহারা, বাস্তুহারা করে দিয়েছে। সুতরাং ওটা দেখে আজ আমার মন কাঁদে।
শক্তিশালী কাজে আমি অনেক সময় নীরবে কান্না করি যে আমি কিছুই করতে পারি না, করতে কখনো চেষ্টা করেছি, সেখানে ব্যর্থ হয়েছি, সেটা বিভিন্ন কারণে। সুতরাং আজকে শুধু ওই নদী ভাঙন নয়, এদেশের মানুষ যখন যে স্কুলে গেছে, যে স্কুলগুলিতে যায়, লেখাপড়ার মান দেখি, আমার ছেলেদের একদিকে হলো নোংরা কাপড় মাদুরে পরে, কেউ কেউ পড়াশোনা করা, বেঞ্চ নাই, খেলার মাঠ নাই। আজকে একটা ফুটবল খেলায় মাঠে গেলাম, সুন্দর খেলার ঘর দেখলাম, আমাদের আনন্দ চিত্ত আমরা ফিরেছি, কত ডিসিপ্লিন, কত সুন্দর, এই যে চিত্তাকর্ষণ বলে একটা জিনিস, মনকে যে আনন্দময় করে তুলে দেওয়ার একটা বিষয় খেলাধুলা, আমার এই প্রাইমারি স্কুলের ছেলেরা সেই সুযোগটি পাচ্ছে না। তার ঘরের বাইরে কোনো খেলার মাঠ নেই, তার কেনার বল কেনার টাকা নেই, ক্রিকেট খেলার সরঞ্জাম কেনার টাকা নেই, তার বাবাদের অবস্থা এমন ভালো না, শিক্ষকরা যে বেতন পায় তা দিয়েও করতে পারে, সরকারের যে স্যাংশন সেটাও শিক্ষা খাতে এমনটি নয়। সুতরাং এই ছেলেগুলি কি করে মানুষ হবে, তাদের উচ্চাকাঙ্ক্ষা কি হবে, তাকে শরীর দেহ গঠন করতে হলে তাকে খেলাধুলা করতে হবে, তার মন মানসিক সুস্থ হতে হলে তাকে খেলাধুলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মানসিক বিকাশের জন্য তাকে করতে হবে, সেই ব্যবস্থাগুলি আমাদের করে দিতে হবে। আমার ইচ্ছা প্রতিটি স্কুলে খেলার মাঠ হবে, সুন্দর মাঠ হবে, স্কুল যে দালান আছে সেই দালানের মধ্যে ছেলেগুলি পড়বে, সেটা সুন্দর কাপড় চোপড় পরে যাবে। তারা শহরের যারা বিত্তশালী ধানমন্ডি এলাকায় যে সমস্ত ছেলেপেলা পড়ে, তার চেয়ে আমার ছেলে মেয়েদের মেধা কম নয়, কিন্তু তারা সুযোগ কম পাচ্ছে, সেই সুযোগটি তাদের করে দিতে হবে। আমার ছেলেরাও যেন ওইরকম কাপড় চোপড় পরে ওই রকম মেধা সম্পন্ন হতে পারে, এবং সেই মেধা সম্পন্ন হতে গেলে আমাদের শিক্ষকগুলিরও মেধা সম্পন্ন হতে হবে। এই জন্য আমাদের শিক্ষকদের মেধা সম্পন্ন যখন আমরা শিক্ষক রিক্রুট করবো, সরকার করবে, তাদেরকে পরামর্শ দিতে হবে, তাদের পরামর্শ দিতে হবে এই যে তোমরা আমাদের সন্তানদের নিয়েছ, আমি হলাম ওর পিতা মাতা, কিন্তু তোমরা হচ্ছে আসল পিতা মাতা, তুমি হলো শিক্ষা গুরু, তুমি যা শিক্ষা দেবে ভবিষ্যতে সেভাবে সে মানুষ হবে। সুতরাং এইটার জন্য আপনাকে একটু সজাগ হতে হবে, আপনাকে একটু শিক্ষিত হতে হবে, আপনার স্বার্থে, আপনার ছেলে মেয়েদের স্বার্থে এই জিনিসগুলি। এবং নৈতিক শিক্ষা, লেখাপড়ার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষা বলতে কি, সে যে নামাজ পড়ে আল্লাহ বলা হবে, সেটাও নৈতিক শিক্ষা, যে শুধু ইংরেজি বাংলা পড়লে হবে না, সাথে সাথে কিছু আদি শিক্ষা আল্লাহকে স্মরণ করার জন্য। এবং সত্য হলো যে মিথ্যা কথা যাতে না বলে, সত্য কথা যাতে বলে, বড় হয়ে যেন চুরি করা না শিখে, দুর্নীতি করা না শিখে। এই সমস্ত আমার চিন্তার মধ্যে যে আমি এই ধরনের যাতে আপনাদের সন্তানদের নেই, আমার সন্তান তো বড় হয়ে গেছে, আপনাদের সন্তানই আমার সন্তান, এই এলাকার সন্তানই আমার সন্তান, তাহলে এই সন্তানগুলি ভালো হলো। সত্য কথা শিখলে একদিন আমরা বলবো এই উপজেলার মানুষগুলি সবই সত্যবাদী, সবই ভালো মানুষ। এখন জাতীয়তাবাদী দল আমরা করি, এটার আউটপুট হলো সেটা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আদর্শ ছিল, সত্য কথা বলার ছিল, উনি দক্ষ ছিলেন, উনি আইডিয়ালে 3 বছরে 3.5 বছরে 10,000 গ্রামে উনি পায়ে হেঁটে হেঁটে হেঁটেছেন। এটা তথ্য বিশ্লেষণে যারা করেছেন, যারা গবেষণা করেছেন, যাদের তথ্যতে এগুলি আছে, উনি 3 বছরে 10,000 গ্রাম হেঁটেছেন, এমনি খানা হেঁটেছেন। উনি হেঁটে সেচের ব্যবস্থা করে, চাষের মেকানাইজ কাল্টিভেশন যেটা বলে সেগুলি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। আমাদের দেশে যখন তলামহীন ঝুড়ি বলা হতো এই দেশ, মানে যা আমরা আয় করেছি তা আমরা ব্যয় করেছি দুর্নীতির মাধ্যমে, সেটাকে বন্ধ করে এই বাংলাদেশ থেকে প্রথম তার সময় আফ্রিকার একটা দেশে চাল রপ্তানি করা হয়েছিল, এবং বিভিন্ন আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে ওই 3 বছরের মধ্যে বহুত অনেক উন্নতি সাধন করেছে। সুতরাং ওই আদর্শ যখন আমরা বিশ্বাসী, তার মতো আমাদের সমাজে কাজ করতে হবে। ঘরে শুধু বসে থাকলে হবে না, যদি পরচর্চা করলে হবে না, পরচর্চাটা সবচেয়ে দেখা মিথ্যা কথার জন্য বল, এটা হলো শেরক। শেরক সবাই বোঝেন যে এই শেরকের কোনো মাপ নেই, মিথ্যা কথা বলার মাপ নেই, পরচর্চা করার কোনো মাপ নেই। পরচর্চা করার সময় কোথায়? আমাদের চায়ের দোকান বেশি, চায়ের দোকানে বসি মাসি মারি আর অন্যদের সমালোচনা করি। এই সমালোচনা যতক্ষণ করবো অতক্ষণ আমরা ঘরে বেশি কাজ করি, মাঠে গিয়ে কাজ করি। আজকে একটা নির্বাচন আসছে, এটা সহজ সরল কথা যে আমরা যে এমনি এমনি ঘুরছি তা না, আমাদের স্বার্থ আছে। ওই স্বার্থের পাশে স্বার্থ, কি স্বার্থ? যে আমি নেতা হলে, উনি নেতা হলে, আপনাদের মধ্যে কাউকে নেতা বানালে লাভটা কি? লাভ হচ্ছে আমরা চাই ভালো মানুষ গড়ে তুলে আমাদের পাশে যারা আছেন তাদের সেবা করার জন্য,
আমার যে লোকটি হাসপাতালে ভর্তি হতে পারছে না তাকে সঠিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে দেওয়া, যে হাসপাতালে ডাক্তার নেই ডাক্তার নিয়ে আসা। এখানে আপনি ইসলামপুর উপজেলায় আপনি যে দেখেন এখানে আপনার 12 জন ডাক্তার 14 জন ডাক্তার থাকার কথা, একজন ডাক্তার নেই। ডাক্তার পোস্টিং আছে, যখন আমরা চাকরিতে যাই তখন বড় বড় কথা বলি যে এখানে পোস্টিং হবে সেখানে। এখন উপজেলায় ডাক্তারের পোস্টিং হয়েছে, উনি কোনো রকম প্রতিপ করে ঢাকায় পড়াশোনা করার জন্য, বিদেশে পড়াশোনা করার জন্য ভালো পোস্টিং হয় জেলায়, নয়তো ঢাকায় বসে আছে। এই মানসিকতা আমাদের দূর করতে হবে এবং এমন পরিবেশ সৃষ্টি করতে হবে হাসপাতালগুলিতে, এই আপনার উপজেলা হাসপাতালে এমনকি ইউনিয়ন হাসপাতালে ডাক্তাররা তদবির করে এসে থাকবে, এমন পরিবেশ তৈরি করতে হবে। তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাদের আশেপাশে যেমন মানুষ থাকবে তাদের আচরণ ব্যবহার ইত্যাদিতে তারা উদ্বুদ্ধ হয়ে সেখানে থাকবে। সেই সমস্ত হলো আমাদের যেমন নেতা হতে যারা চায় তারা হলো নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, সেটা হলো আপনাদের স্বাচ্ছন্দ্যের জন্য। আজকে যে কথা বলছি, নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচনে আপনাদের রোল কি? প্রথমত হচ্ছে না আপনারা এবং মা বোনরা আছেন, মা বোনরা কিন্তু ঘর সংসারের চাবিটা কিন্তু আপনাদের কাছে থাকে। মূলত আপনারাই হচ্ছেন এই ঘর সংসারের নেত্রী। তেমনিভাবে এই যে সারা দেশে যে মানুষগুলি আমরা আছি সেই মানুষগুলি কি প্রত্যেকটি মানুষের একটা দেশের মালিকানার অংশীদার। এই দেশের মালিক হচ্ছে আমরা যারা সাধারণ আম জনতা, তারা হল মানুষ, এবং তাদের জন্যই তাদের কাছে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। রাজনীতির যে ব্যাখ্যা, যে তাত্ত্বিক বিশ্লেষণে তাতে বলা হয় কি যে আপনাদের চাহিদা মতো নেতা নির্বাচন হবে, আপনাদের চাহিদাটা কিভাবে করা হবে এটা একটা পদ্ধতি, একটা নির্বাচনী পদ্ধতি, এই ভোট দেওয়ার সেই সিস্টেম। আমাদের একটা 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষ তো একসঙ্গে যে সংসদে যেতে পারবে না, সেই জন্য আপনাদের প্রতিনিধি ওই সংসদে পাঠাতে হবে। সংসদের কাজটা কি? সংসদের কাজ হলে আইন প্রণয়ন করা। সে আইনগুলি কি? এই যে আপনাদের চুরি জারি তাতে আইনের শাসন আমরা বলি, কিভাবে বিচার হবে, কিভাবে আপনার চোর ধরা হবে, চোর ধরে মিথ্যা কথা বলে কি শাস্তি হবে, আপনার ডাকাতি করলে কি শাস্তি হবে, এগুলি নিয়ন্ত্রণ আনার জন্য সেইখানে আইন তৈরি করা হয়। সেই আইনটা যিনি তৈরি করার কথা বলে বলবেন তাকে তো বুঝতে হবে, তাকে আইনটা আগে নিজে বুঝতে হবে, এবং যে আইন আমি তৈরি করতেছি সেটাকে আমার এই মানুষগুলি মা বোনের পক্ষে যাচ্ছে, এই সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, সেগুলো তো জানতে হবে। সেই লোকটিকে এই জন্য সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত হলে হবে না, সুশিক্ষিত মানে যে লোকটার মনের মধ্যে মানুষের কল্যাণ করার জন্য যার আকাঙ্ক্ষা আছে, যিনি ভালো মানুষের কথা, যিনি ভালো মানুষ, যিনি শিক্ষা দীক্ষা সব কিছু বুঝেছেন, সেইটা বিবেচনা করবেন আপনারা। এটা আপনাদের উপর, আপনারা শুধু এই কথা বলতে হবে না, নিকৃষ্ট কথা। সেটা হলো কি, কলা গাছ আসলেও নমিনেশনটা আমরা করতে পারবো, কি করবেন? কলা গাছটা দিয়ে আপনি কি করবেন? ওই কলা গাছটাকে আপনি ফেলবেন? আপনি তো নেতা বানাবেন, আপনার মঙ্গলের জন্য, আপনার কাজের জন্য আপনি কলা গাছ দাঁড়াবেন, কলা গাছকে আমি ঠেলে পাশ করে দেবেন। সে কলা গাছ কি করে? সে পানি খাবে, পানি মানে ঘুষ আমরা দুর্নীতি করবে। সেই কলা গাছ তৈরি করার কথা চিন্তা করে না যারা কথা বলেন, তাদেরকে মুখ বন্ধ করে বলেন যে বাবা তুমি চাও কি, মন থেকে তোমার মনটা চাও কি, এই দেশকে তুমি ভালোবাসো, তুমি যদি দেশকে ভালোবাসো তাহলে একটা ভালো মানুষ খুঁজে বের করো, খুঁজে বের করে তাকে আমরা দাঁড় করাবো, যাতে তাকেই নমিনেশন দেয়। আমরা সবাই শেষ উচ্চারণ সেইভাবে করবো, বাধ্য হবে সরকার বা যিনি যার দল তাকেই নমিনেশন দেবো, যাকে আপনারা চাবেন। মুখ বন্ধ করে থাকলে হবে, সেই যুগ চলে গেছে। আপনারা মুখ করবেন, আপনার চাহিদা আপনাকে জানাবেন, জনগণকে জানাবেন, দলকে জানাবেন, দলের নেতাকে জানাবেন, তাহলে আপনারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। অনেকক্ষণ হয়েছে, আপনারা মা বোনরা তাদের ঘরে ফিরে যাবেন, রান্না করবেন। মা বোনদের অনেক কষ্ট, তারা ঘরেও কাজ করতে হয়, বাইরেও কাজ করতে হয়। স্বামী হিসেবে আমি দিলাম, এখানে সারাদিন আমি কাজ করে যাচ্ছি, ঘরে আমার ভাতটা রেডি না হলে আমার স্ত্রীকে বলা তুমি কি করছো? স্ত্রী যে অনেক কাজ করছে ওইটা কিন্তু আমার বিবেচনা থাকে না। যে সব স্বামীরা আমরা এত স্বার্থপর, সব স্বামীরা একটা স্বার্থপর, সেই স্বার্থপর যেটা হতো সেটাই দূর হবে একদিন। যে কাজেই মা বোনরা ফিরে যান, ঘরে ফিরে যান। আপনাদের চিন্তার কথা আছে, এই বাংলাদেশে মহিলা ভোটাররা পৃথিবীব্যাপী আপনার পুরুষ এবং
মেয়ের সংখ্যা প্রায় সমান সমান। সুতরাং এই দল এই 50% বা অর্ধেক নারীকে বাদ দিয়ে উন্নয়নের কোনো চিন্তা করে না। পুরুষ ভাইরা যারা আছেন তাদেরও নিশ্চয়ই তারা খাচ্ছেন, যারা এখন খাচ্ছেন তাদের চিন্তা ভাবনা আরো বেশি প্রখর হবে। আমি বলবো অন্তত এই উপজেলায় আপনারা একটু সচেতন হন। অতীতে যা হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা চলে গেছে। যাই দেখেন আপনার পশ্চিম অঞ্চলে যায়, দেখেন পূর্ব অঞ্চলে যায়, পূর্ব অঞ্চলে ভাবছিলাম তো অনেক কাজ হয়েছে, সেখানেও কোনো কাজ হয় না। রাস্তাঘাট ভাঙা ইত্যাদি এগুলো তৈরি করতে হবে, স্কুল ঘর করতে হবে, মাদ্রাসা করতে হবে। এবং সবশেষে আমার আরো অনেক স্বপ্ন আছে, করে বলবো, বড় বড় গল্প মনে হবে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় প্রথমে বেকারত্ব তৈরি করার জন্য, বেকারত্ব তো আপনার ছেলে যাতে বেকার না থাকে, আপনার মেয়েটা যাতে বেকার না থাকে, এটার জন্য আমি টেকনিক্যাল এডুকেশন সেন্টার অলরেডি শুরু করে দিয়েছি। ছোট ছোট কাজ যতটুকু আমার খাওয়াতে আমি শেষ করেছি। রাস্তাঘাট, এই যে পচা ভাড়ার একটা রাস্তা, এখানে এই আপনার সেখানে থাকা সেন্ট্রালের কাজ হচ্ছে, হারগিনে কাজ শুরু হয়েছে। কালকে আমরা যাচ্ছি মনিয়াচক যাচ্ছি, সেইখানে আপনার নদী ভেঙে যাচ্ছে, সেই নদীতে আমরা বস্তা ফেলার জন্য আর সিভিল ইঞ্জিনিয়ার এসেছিল, একটু আগে কথা হলো, কালকে আমরা সেখানে বস্তা ফেলবো। যত সামান্য যতটুকু আমি পারি আমি চেষ্টা করছি, সুতরাং তালিকা হবে। সুতরাং আপনারা দোয়া করেন, যারা আমরা এই সমস্ত কাজ যারা চিন্তা করছি স্বপ্নগুলি বাস্তবায়ন হয়। একটা বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। সেই বিশ্ববিদ্যালয় হয়তো আপনারা হয়তো অনেকেই বুঝবেন, অনেকেই বুঝবেন না। বিশ্ববিদ্যালয়ের নামটা তো মানে বিশ্ব, মানে পৃথিবীর যে সমস্ত বড় বড় অঞ্চলে, বড় বড় শহরে, বড় বড় উন্নত দেশে যেরকম বিশ্ববিদ্যালয় লেখাপড়া হয়, সেরকম আমাদের দেশে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্ট্যান্ডার্ডে এমন চলে আসছে 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। আমাদের ভালো সচেতন হতে হবে, আমরা কোথায় চলে গেছি। গত সরকারি লেখাপড়াটা একদম একেবারে আপনার ঝুড়ি কি বলে তলাবিহীন ঝুড়ি নয়, এটাকে সমুদ্র তলা হয়ে গেছে এমন অবস্থা। সেটাকে ফিরিয়ে আনতে হবে। একটা বিশ্ববিদ্যালয় আমাদের ধর্মীয় শিক্ষা, যেখানে কোরআন এবং হাদিস, সেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গবেষণা সেখানে হবে। শিল্প সাহিত্য এই সমস্ত নিয়ে আমার গবেষণা হবে, বিজ্ঞান নিয়ে সেখানে গবেষণা হবে। ইনশাল্লাহ এটা স্বপ্ন মনে করেন না, আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনারা যদি সবাই দৃঢ় কণ্ঠে এবং যদি সবাই বলেন আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই, কেমন বিশ্ববিদ্যালয়, জেনারেল বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, তাহলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে শুভকামনা। ঈদ টুর্নামেন্টের ঈদ আপনাদের সফল হয়েছে ইনশাআল্লাহ, সবাই মিলিত হয়েছে। অনেকে চাকরি করতেন ঢাকা থেকে, বিভিন্ন জায়গাতে এসছেন, সেখানে আমরা পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। আমি আপনার পরিবারের সদস্য হিসেবে, আপনার এলাকার পরিবারের সদস্য হিসেবে আজকে আপনাদের সঙ্গে মিলিত হলাম। আপনাদের ঈদের শুভেচ্ছা এবং আমার জন্য দোয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখলেন, তাতে আজকের